আমার শহীদ স্বামীর স্মৃতিচারণ অনুষ্ঠানে শিক্ষকের মন্তব্য আমার ছেলের অবাক করে আমাকে দিল প্রেমের প্রস্তাব। পিলখানা হত্যাকাণ্ডে আমার স্বামী শহীদ হন। আমি একা এক ছেলেকে নিয়ে শাশুড়িবাড়ি ছেড়ে চলে আসি। ১-০ বছর পর আমি সরকারি চাকরি পেয়ে ছেলেকে পড়াশোনা করাচ্ছি। একদিন ছেলে স্কুল থেকে ফিরে এসে আমাকে বলল, আম্মু, আব্বুর ১-০ মৃত্যুবার্ষিকীতে কত লোক আমাদের বাসায় এসেছিল। স্যার আপনাকে দেখে বললেন, আপনি এত সুন্দর দেখতে, আবার বিয়ে করলেন না কেন? আমি নীরব রইলাম। সন্ধ্যায় ছেলে আমার কাছে এসে বলল, আম্মু, আপনি আর বিয়ে করবেন না, আমি আপনাকে বিয়ে করব। আমি আপনার ছেলেও হব, স্বামীও হব। আমি ছেলে রিয়াদের জন্য ডিনারের আয়োজন করছিলাম। ওর বাবার ১-০ মৃত্যুবার্ষিকী ছিল কয়েকদিন আগে। প্রতিবছর এই দিনে আমি ওর বাবার সহকর্মীদের বাসায় দাওয়াত দেই। সবাই আমার স্বামীকে খুবই সম্মান করত। পিলখানা হত্যাকাণ্ডে তিনি শহীদ হওয়ার পর আমি একা এক ছেলেকে নিয়ে আমার শাশুড়িবাড়ি ছেড়ে চলে এসেছিলাম। ১-০ বছর অনেক কষ্টের সময় ছিল, তবে এখন সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি। আম্মু, খাবার কি হয়ে গেছে? রিয়াদ রান্নাঘরে এসে জিজ্ঞেস করল। হ্যাঁ, তুই টেবিল সাজিয়ে রাখ, আমি মাংসের রেসিপি দেখতে দেখতে বললাম। একটু পরে আমরা ডিনার টেবিলে বসলাম। আমি দেখলাম রিয়াদ আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছিস? আমি জিজ্ঞেস করলাম। আম্মু, আব্বুর ১-০ মৃত্যুবার্ষিকীতে কত লোক আমাদের বাসায় এসেছিল। স্যার আপনাকে দেখে বললেন, আপনি এত সুন্দর দেখতে, আবার বিয়ে করলেন না কেন? রিয়াদ বলল। আমি নীরব রইলাম। আমার শিক্ষক সহকর্মীরা প্রায়ই এরকম মন্তব্য করে, কিন্তু আমি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবিনি। খাওয়া শেষ করে আমি বসার ঘরে টিভি দেখছিলাম। রিয়াদ এসে আমার পাশে বসল। আম্মু, সে আমার হাত ধরল। আমি সিরিয়াল থেকে চোখ না সরিয়েই বললাম, আপনি আর বিয়ে করবেন না, আমি আপনাকে বিয়ে করব। আমি আপনার ছেলেও হব, স্বামীও হব। আমি চমকে উঠে রিয়াদের দিকে তাকালাম। কি বললি তুই? আপনাকে আমি বিয়ে করব, আম্মু। আমি আপনাকে সব সুখ দেব। রিয়াদ আমার হাত ধরেই রইল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এসব কি বলছিস তুই? আমি তোর মা। আমি জানি, আম্মু। রিয়াদ আমার চোখে চোখ রাখল। কিন্তু আমি চাই না আপনি আর কাউকে বিয়ে করুন। আমি আপনাকে নিজে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনামিকা দাস। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুমিত দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সৌরভ আর অনুপমা। সৌরভ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। অনুপমা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি অবাক চোখে টেবিলের উপারে বসা রিয়াদের দিকে তাকিয়ে রইলাম। ছেলের কথাগুলো আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার বুকের ভিতর ধুকপুক করে উঠল। এতদিন নিজেকে শক্ত রেখেছি শুধু আমার ছেলের জন্য, রিয়াদের জন্য। কিন্তু এই কি শুনছি আমি? মা, তুমি ঠিকমতো শুনেছ, রিয়াদ আবার বলল। আমি বললাম, আমি স্কুলের পরে একটা জায়গায় গিয়েছিলাম। আব্বুর মৃত্যুদিনে যে জায়গায় পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় সবাইকে মারা হয়েছিল, সেখানে গি। আমি হাত দিয়ে মুখ থাকলাম। আল্লাহ, সেখানে কেন গেলি তুই? আমি জানতে চেয়েছিলাম, আব্বু কিভাবে মারা গেলেন। আমি আসল সত্য জানতে চেয়েছিলাম। আমি কাপা হাতে গ্লাসের পানি নিয়ে এক চুমুকে শেষ করলাম। সেখানে কেউ ছিল না, বাবা। মা, কেউ ছিল, রিয়াদ ধীরে ধীরে বলল। আমার সাথে কেউ কথা বলল। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। কি বলছিস তুই? একজন প্রাক্তন সেনা অফিসার। উনি বললেন, উনি আব্বুর সাথে ছিলেন সেদিন। উনি বললেন, আমার আব্বু অন্যভাবে মারা গেছেন, যেভাবে আমরা জানি সেভাবে নয়। আমি তাড়াতাড়ি উঠে রিয়াদের পাশে বসলাম। কি বলল সে? নাম কি তার? মেজর আজিজুর রহমান, রিয়াদ বলল। আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। তুই মিথ্যা বলছিস। মা, আমি সত্যি বলছি। তিনি বললেন, তিনি আমার আব্বুর সাথে ছিলেন। তাদের বন্দী করা হয়েছিল, কিন্তু আব্বু পালিয়ে যেতে পেরেছিলেন। আমি চিৎকার করে উঠলাম। রিয়াদ, মেজর আজিজুর রহমান মারা গেছেন সেই হত্যাকাণ্ডে। তুই দেখেছিস তার ফটো আমাদের ড্রয়িং রুমে। তিনি তোর আব্বুর সাথে মারা গেছেন। রিয়াদের চোখ বড় বড় হয়ে গেল।
কিন্তু তিনি আমার সাথে কথা বললেন, মা। তিনি বললেন, আব্বু বেঁচে আছেন, তিনি গি। আমি রিয়াদকে জড়িয়ে ধরলাম। তুই স্বপ্ন দেখেছিস, বাবা? মা, আমি স্বপ্ন দেখিনি, রিয়াদ কাঁদতে কাঁদতে বলল। সে আমাকে একটা ঠিকানা দিয়েছে, সে বলেছে আব্বু ওখানে আছেন গু। আমার সমস্ত শরীর কাঁপতে লাগল। রিয়াদের আব্বু, আমার স্বামী সালিম দাস ১০ বছর আগে পিলখানায় শহীদ হয়েছিলেন। আমি তার মরদেহ দেখেছি, দাফন করেছি। মা, আমরা যাব সেই ঠিকানায়। রিয়াদ আমার দিকে আশাভরা চোখে তাকাল। আমি জানতাম এটা পাগলামি। কিন্তু ছেলের চোখে যে আশা দেখলাম তা আমাকে বিচলিত করল। তুই কি বিশ্বাস করিস তোর আব্বু এখনও বেঁচে আছেন? আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, রিয়াদ দৃঢ়ভাবে বলল। আমি বিশ্বাস করি। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। আমার সমস্ত অতীত মনে পড়তে লাগল। সালিমের সাথে আমার বিয়ে, রিয়াদের জন্ম, আমাদের সুখের সংসার, তারপর সেই কালো দিন। ২০০৯ সালের ২-৫ ফেব্রুয়ারি। সেদিন থেকে আমি একাই লড়ে যাচ্ছি। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম, রিয়াদ, আমরা যাব সেই ঠিকানায় গু। রিয়াদ খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? তুমি নিয়ে যাবে? হ্যাঁ, আমি বললাম। আমি তোকে দেখাতে চাই যে তোর আব্বু আর নেই, যাতে তুই এই আশা ছেড়ে দিতে পারিস। রিয়াদ ঠিকানাটা দেখাল। চট্টগ্রামের একটি গ্রামের ঠিকানা, আমরা ঢাকা থেকে অনেক দূরে। শনিবার সকালে আমরা বাস ধরলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার মনে হচ্ছিল আমি একটা পাগলামি করছি, কিন্তু রিয়াদের চোখে যে আশা দেখেছিলাম তা ভাঙতে চাইনি। বাসে যেতে যেতে রিয়াদ বলল, মা, যদি আব্বু সত্যিই বেঁচে থাকেন গু। চুপ কর রিয়াদ, আমি বিরক্ত হয়ে বললাম। তোর আব্বু মারা গেছেন। এটা মেনে না নিলে তোর জীবনে কখনো শান্তি আসবে না আগে। চট্টগ্রাম পৌঁছে আমরা আরও একটা লোকাল বাসে করে সেই গ্রামে গেলাম। এটা একটা পাহাড়ি গ্রাম, চারদিকে সবুজ। সেখানে পৌঁছনোর পর আমরা ঠিকানা খুঁজতে শুরু করলাম। গ্রামের লোকেরা আমাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল, যেন আমরা কোনো ভিনগ্রহ থেকে এসেছি। অবশেষে একজন বৃদ্ধ আমাদের সাহায্য করলেন। আপনারা কাকে খুঁজছেন? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। মেজর সালিম দাস, রিয়াদ উত্তর দিল। বৃদ্ধের চোখ বড় হয়ে গেল। আপনারা কারা? আমি তার স্ত্রী, আর এ তার ছেলে। আমি বললাম, রিয়াদকে আমার কাছে টেনে নিয়ে। বৃদ্ধ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, আসুন আমার সাথে গি। আমরা বৃদ্ধের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমার বুকের ভিতর ধুকপুক করছিল। পাহাড়ের গা বেয়ে আমরা একটা ছোট্ট কুটিরে এসে পৌঁছালাম। বৃদ্ধ দরজায় নক করলেন। কিছুক্ষণ পর দরজা খুলল। আমি নিঃশ্বাস ধরে রেখেছিলাম। এবং তখনই আমি দেখলাম একজন পুরুষ হুইল চেয়ারে বসে। আমার পা কাঁপতে লাগল। পুরুষটি আমার দিকে তাকালেন, তার চোখ ছলছল করে উঠল। অনামিকা গি। আমি চিৎকার করে উঠলাম। সালিম! এটা অসম্ভব। এটা সত্য হতে পারে না। কিন্তু সে ছিল সেখানে, আমার স্বামী, রিয়াদের আব্বু, যাকে আমরা মৃত ভেবে 10 বছর কাটিয়েছি। রিয়াদ দৌড়ে গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরল। আব্বু! সালিম তার ছেলেকে জড়িয়ে ধরলেন, কাঁদতে লাগলেন। আমার ছেলে! তুই কত বড় হয়ে গেছিস গু। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। এটা সত্য হতে পারে না। আমি তো তার মরদেহ দেখেছি। এসব কি হচ্ছে সালিম? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সালিম আমার দিকে তাকালেন। অনামিকা, আমি বেঁচে আছি। মৃতদেহটা আমার ছিল না, ওটা আমার এক সহকর্মীর। তাকে আমার পোশাক পরিয়ে তারা আমাকে বন্দী করেছিল। আমি পালিয়ে আসতে পেরেছি। কিন্তু আহত অবস্থায় আমার পা আর আমাকে ধরে রাখতে পারল না। আমি বসে পড়লাম। তুমি 10 বছর। তুমি আমাদের সাথে যোগাযোগ করনি কেন? আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি পারিনি অনামিকা, সালিম বললেন। আমি পারিনি কারণ আমি ভয় পেয়েছিলাম। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছিল। আমি পালিয়ে এসেছিলাম। আমাকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল। আমি ফিরতে পারিনি গি। আমি সালিমের দিকে তাকালাম। তার দাড়ি পেকে গেছে, চোখের নিচে কালো ছায়া। কিন্তু তার চোখ, সেই একই চোখ যা আমি ভালোবাসতাম। তুমি সত্যি সালিম? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ অনামিকা, তিনি বললেন। আমার প্রমাণ দরকার। তিনি তার শার্টের বোতাম খুললেন, বাম কাঁধে একটা জন্মচিহ্ন। আমি চিনতাম সেই চিহ্ন। শুধু আমি চিনতাম। এটা সত্যি তুমি?
আমি কাঁদতে কাঁদতে বললাম। রিয়াদ আমাদের দুজনকে জড়িয়ে ধরল। আমরা তিনজন কাঁদতে লাগলাম। সালিম আমাদের সব খুলে বললেন। কিভাবে বিডিআর বিদ্রোহের সময় তাকে বন্দী করা হয়েছিল, কিভাবে তিনি পালিয়ে আসতে পেরেছিলেন, কিন্তু গুলি লেগেছিল তার পায়ে। তিনি আর হাঁটতে পারবেন না। তিনি এই গ্রামে লুকিয়েছিলেন, ভয়ে যে তাকে খুঁজে বের করা হবে। তিনি ভেবেছিলেন আমাদের জীবন ভালো আছে, তিনি যোগাযোগ করলে আমাদের বিপদে ফেলবেন। কিন্তু মেজর আজিজুর রহমানকে? আমি জিজ্ঞেস করলাম। রিয়াদ বলছে সে তার সাথে কথা বলেছে কি? সালিম হেসে ফেললেন। সেটা আমিই ছিলাম, অনামিকা। আমি জানতাম রিয়াদ সেই জায়গায় যাবে। আমি তাকে দেখতে গিয়েছিলাম। আমি আমার পরিচয় দিইনি, কারণ আমি ভয় পেয়েছিলাম। কিন্তু আমি তাকে এই ঠিকানাটা দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তোমরা আমাকে খুঁজে পাও। কিন্তু তুমি এতদিন অপেক্ষা করলে কেন, সালিম? আমি জিজ্ঞেস করলাম। ভয়, অনামিকা। ভয়, সালিম বললেন। আমি ভয় পেয়েছিলাম যে তোমরা আমাকে বিশ্বাস করবে না, তোমরা আমাকে ভুলে গেছ, তোমাদের নতুন জীবন আছে গিউ। আমরা তোমাকে কখনো ভুলিনি, আমি কাঁদতে কাঁদতে বললাম। সেই দিন থেকে আমাদের জীবন বদলে গেল। আমরা সালিমকে ঢাকায় নিয়ে আসলাম। প্রথমে সবাই বিশ্বাস করতে চায়নি, কিন্তু ডিএনএ টেস্ট এবং আঙুলের ছাপ তার পরিচয় নিশ্চিত করল। সরকার তাকে জীবিত শহীদ হিসেবে সম্মান দিল। আমি আবার আমার স্বামীকে ফিরে পেলাম। রিয়াদ তার আব্বুকে ফিরে পেল। আমাদের জীবনে ফিরে এলো আলো। আমার ছেলে রিয়াদ একদিন বলল, মা, মনে আছে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম? আমি হেসে ফেললাম। মনে আছে বাবাগু? সেটা পাগলামি ছিল, তাই না? রিয়াদ হাসল। না বাবা, আমি রিয়াদের মাথায় হাত রাখলাম। সেটা তোর ভালোবাসা ছিল। তুই আমাকে একা দেখতে চাসনি গি। আমি এখন খুশি মা, রিয়াদ বলল। আমাদের পরিবার আবার একসাথে গি। সেদিন রাতে আমি আর সালিম কাঁদতে কাঁদতে কথা বলছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাব না, আমি বললাম। সালিম আমার হাত ধরলেন। আমিও, অনামিকা। কিন্তু ভাগ্য আমাদের আবার মিলিয়েছে গি। আমরা আর কখনো আলাদা হব না, আমি প্রতিজ্ঞা করলাম। কখনো না। সালিম আমাকে জড়িয়ে ধরলেন। আমার রহস্যময় যাত্রা, আমার উত্তাল ভালোবাসার গল্প এখানেই শেষ নয়। এটা শুরু, আমাদের নতুন জীবনের শুরু।